সূর্য তখন দিগন্তের উপরে, আলো ফুটতে না ফুটতে শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকায় পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নীরব নগরীতে তখন গিজগিজে হই হুল্লোড়। এমন সময় সাত সকালে একগাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতে জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে। দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত সারবেন। জামশেদ মানুষ হিসেবে বিন্দুগত। অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্র নাস্তা ছেড়ে বসেছেন। কাপের রং চা ফুরাতে না ফুরাতে হাজিরা দিল আবুল। জামশেদ বসার ঘরে সেন্টার টেবিলে কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার, আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বই বরাবরই প্রসন্ন হন জামশেদ। আজকেও সমান হলেন। এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যে দোরগোড়ায় পা রাখল তীব্র। দু চোখ ছাপানো তন্দা, মুখ বিহব্বরে জলজলে ক্লান্তি। সোনালি চুলের অবস্থা দফা রফা, ফর্সা চেহারা অবসন্নতায় মুছছে ভীষণ। তার শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময় নিষ্ঠ, পুত্র ততটাই উদাসীন খামখেয়ালি। সে মানুষকে এই ভোরে ভোর চৌকাঠে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন শুনলেন সবেগে, রাতে বাইরে ছিলে? তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসলো। হালকা ফোমের নরম গদিতে দুলে উঠল তোপে। অলস ভঙ্গিতে দুপাশে ছাড়লো মাংস হলো হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করলো, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে না ফেরে, তার খোঁজও তো রাখেন না। ইঙ্গিতে শোধিত বিদ্রুপ। জমশেদ রাখতে চেয়েও রাখলো না। শান্তভাবে শুধালেন, ফেরোনি কেন? কি করছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না। আবুলের দিকে চেয়ে ভুরু গুছায়। এটা সকাল সকাল এখানে কি করছে? তার এই ভেবে তাকানো তার উপর হঠাৎ কথার বাণে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা উপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি, স্যারের কিছু হিসেবের খাতা দেখাতে এসেছি। জমশেদের মনোযোগ ছেলের উপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারা রাত কোথায় ছিলে? নিশ্চয়ই কোনো ক্লাবেও, মদের আড্ডায়, না হলে জুয়া তাস এসব, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব, রোজ রোজ এই একই কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই। আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা দিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়ালেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জমশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন জেতার আরেকটি অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে ওঠে জিভটা। বিস্তর হেসে রয়ে শুয়ে বললেন, বলছিলাম কি, আসলে স্যার আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে। আপনি যদি রাত বিরাতে এইভাবে বাইরে থাকেন, স্যারের তো একটু অসুবিধা হয়, তাই না? তীব্র সদ্য চোখ বুজেছিল। পঙ্কি লক্ষ্মী ঝট করে চাইলো এবার। হুস্তুল কণ্ঠে হুঙ্কার ছাড়লো, এই মন্ত্রীর চামচা, কথা কম। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অযাচিত অপমানের মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, আহ তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো। তীব্র মুখের উপর বলল, পারি না। আমাকে তো আপনি বলছি। আপনাকে তো আপনি বলছি। সম্মান ওভারলোডেড। আপনি সেই আনন্দে থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে সেটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। তীব্র দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটমিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চর বসানোর। পারলেন না। ধৈর্যের জাঁতাকলে রাগ ঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলে তো। ভুরুক্ষেপহীন সে তার মতো বসে এদিক ওদিক চাইলো প্রথমে। পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা, মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন। ধীর স্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি।
আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, এ বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎ এক অলৌকিক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে। টেবিলের উপর রাখা চায়ের খালি কাপটা উঠিয়ে তীব্র মাথায় ভেঙেছেন তিনি। গলগল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতেই লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈশাচিক হাসলেন। আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে। একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল আবার। বিদিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁদ উচায়, থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন না। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমন ভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই। শুধু তো এক কাপ প্রতিমধ্যে লুৎফার ছটফটে স্বর ভেসে এলো। কথায় বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট, কণ্ঠ মোলাম। কখন এলি বাপ? রাতে ফিরবি না? একবার জানাবি তো। কতক্ষণ বসেছিলাম আমি। তীব্র নীরের চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলে আর অপেক্ষা করবে না। তাও বসে থাকো কেন? মায়ের মন, তুই ওসব বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমসৃণ চুলগুলো যত্নে সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের। তীব্র পেয়েছে মায়ের মতন, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং, আর এই নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কাড়াকাড়ি পড়তো কোলে নেওয়ার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলালো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসলো একটু। এই বিরাটটা ভূমিতে এই একটা নারী তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিকে। জিজ্ঞেস করলেন, তোর জামা কোথায় আব্বা? জামশেদ কাজে ব্যস্ত। সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন। মা ছেলেতে আহামরি মনোনিবেশ নন। তীব্র নিজের দিকে চাইল এবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনা ছবির মতো হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসলো পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা। ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানো সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পুরনো হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠে দাঁড়ালো সহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে পোষ্টবান ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শুধালো, ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল, নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙ্গুল তাক করা আর হুটহাট তাকানোয় অপতিভিত হয়ে পড়েছেন। লুৎফা মাথা দুলালেন। তীব্র ফট করে বলল, ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবার দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমাবো। জামশেদ চোখ নাক কুচকালো অমনি। কিছু বলার আগে তীব্র সামনে দিয়ে নিরুত্তেক হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামলো। মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ স্পহায় টগবগালো রক্তকণা। লুৎফা দ্বিধা দ্বন্দ্বে পড়লেন, ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন না কি করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়ে মহা চিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামলো। ঘাড় বাঁকালো মায়ের দিকে। সুদৃঢ় কণ্ঠে বলল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুরুত্ব সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্র মজা পেয়ে গেল। মিটিমিটি হেসে রওনা করলো কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে তিনি বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরার টুকরো ছেলের হুকুম শোনোনি? যাও, যা বলছে পাঠাও, আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতরে ভেতরে ফুঁসলেন। এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের উপর তো না বলতে পারবে না। তীব্রর প্রতি এক বুক দাও দাও করা জ্বলন্ত ক্ষোভ গিলে চুপচাপ স্তম্ভ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ। স্নিগ্ধ আদল ফুরফুরে দুটি। অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠেছে সে। বক্ষে তোলপাড়, মনে আনন্দ, ধননীর রমরমে গীতালি। গত রাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি। আরো একবার চোখ ভরে দেখবে সবাইকে, তা বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে?
তাদের সবার সান্নিধ্য পূর্ণবার পাওয়ার উচ্ছ্বাসের লোভে পূর্ণতার পুষ্পিতার শীর্ণতনু উত্তেজিত। সে কয়েক ধাপ নিচ থেকে ঘরের দিকে চাইল। সদর দরজা হা করে খোলা। বসার ঘরে কিজকিজে মানুষ দেখা যায়, সকলের মুখ চিন্তিত মলিন, কেউ সোফায় কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতেই বদলালো সমথমে চেহারার খস্যদুলের উপর। ভীষণ অনিচ্ছায় থম মেরে বসে তিনি। ওর নিখোঁজ হওয়া রাহাত সালমার কান্নাকাটিতে একটি মানুষ রাতে চোখ বোঝেননি। চক্ষু লজ্জার আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে, ঘুমাতে গেলেই যদি সন্দেহ করে কেউ। খোরশেদুল ভিতর ভিতর দ্বিগুণ ক্ষেপে যেতে। মেয়েটা বিদেয়ী হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত, ক্ষুদ্র রাঙা ঠোঁট টিরটির করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ। তার পাশে মামা মামি আরো অনেকে। পাশের সোফায় খস্যুদুলের বৃদ্ধ পিতামাতা বসে, পৌরাটার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজলো, পেলেও এক সময়। দেয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি, পরনে শাড়ি সহ বিধ্বস্ত দশা, শুষ্ক চোখ নিষ্পান, কোটর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ, গলা বসেছে কান্নায়। নুহা ওনাকে আগলে রাখা দুহাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই, কিন্তু প্রিয় বান্ধবীর লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নুহার মা ফিরে গিয়েছেন, তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝলো বিয়ে শেষ ওর। আজই হয়তো শ্বশুর বাড়ির প্রথম ভোর। সে পিলপিল কদমে চৌকাঠে এসে থামে। তন্মধ্যে সালমার নাক টানার আওয়াজ এলো। ডুকরে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নুহা তাকে সামলাতে কিছু বলতে চাইলো, বাক্য নিরসনের পূর্বেই চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই স্যাপ করে ওঠে বক্ষপট। সেকেন্ডে সজোরে চিৎকার করলো, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে। নেতানো চোখ মুখগুলো সজাগ হয়, তীরের বেগে নিক্ষেপ হয় ওর দিকে। পুষ্পিতা ছলছল চোখে ঠোঁটে হাসি টানলো, নরম পা টেনে ভিতরে ঢুকলো। নুহা উল্কোর বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওকে। হাসফাস করে শুধালো, তুই তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছে জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন সবাই, উৎসুক তাদের চাহনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে অপাদমস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কালোই গুন্ডার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল এই ব্যাপারে সে নিশ্চিত। চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সদরে পাঠিয়েও দিল? মেয়ের রূপ দেখিয়ে কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু হয়েছে দুজনের? পুষ্পিতার দাগহীন নিখুঁত মুখবিবর ভাবনায় ফেলল তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেল, এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগরে দিতে হা করতে নিলেন। কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না তবে। এখন আর কিছু করার, আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছে, সেই আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে। সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন, অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতা সত্যি ফিরেছে? মাথায় ঢুকতে ততস্থ এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতরটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল। মুচকি মাথা মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেলো। এর মধ্যে সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিঞ্চিৎক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত। ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে, তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে, প্রখর দীপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা ওই মাতৃত্বের সুগন্ধ। উপস্থিত অনেকের তীক্ষ্ণ চোখ তখন ওর উপর। আবৃত হয় গোটা দেহে। বাইরে রাতপাত করা একটি জোয়ান মেয়ের শরীরের অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত যাদের শকুনের দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন, সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অশ্রু মোছায় সে।
নিশ্চিত করতে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্পাপ বায়না, ছোট আপু আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ালো, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আর কে আছে আমার? খসরুলের সঙ্গে আরো একটি চেহারার সমান বিতৃষ্ণা। ষাট ছুঁই ছুঁই বৃদ্ধা আলো বেগম, বোনের মেয়ের উপর ছেলের বউয়ের এই আহামরি আহ্লাদ দেখলে তার গা পিত্তি চলে। নাক মুখ কুচকে দম ফেললেন উনি, টেনে টেনে শুধালেন, তা মাইয়া আসিলা কই রাইতে, কার বাড়িতে? এতক্ষণে নিশ্চিন্ত থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরায়। সবার উত্তরের আশায় চেয়ে ওর দিকে। অতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতার সত্তা গুলিয়ে ফেলল। ঢোক গিলল শঙ্কায়, কি বলবে এখন, কি উত্তর দেবে? একেতে ছেলেগুলো মেহেরবানি করে ওকে দিয়ে গিয়েছে, একটা নখও পর্যন্ত স্পর্শ করেনি ওর। দুয়ে গাড়িতে বসে তীব্র ছোড়া সেই সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে, হিতে বিপরীত হয়। পুষ্পিতার হৃদয়পিণ্ড ছলাৎ ছলাৎ করছে, পাতের শীতল বায়ুতে ঘামছে কপাল। ওর চুপ থাকায় বৃদ্ধার সন্দেহ বাড়ল। শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার, মুখে কথা নাই কেন? কই গেছিলা? কইল, নাগর টাগর সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন। মহিকার মুখে লাগাম নেই মহিলার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগেই কেড়ে নিলেন তিনি। আম্মা, মেয়েটা তো মাত্র ফিরল, আর আপনি জেরা করতে শুরু করে দিলেন। এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আলেয়া মুখ বাগালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল শর্তপণে সূচক শব্দ করলো, এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা। জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ায় স্বস্তি পেল পুষ্পিতা। ভয়ে জমাট বক্ষপট ওঠানামা করলো। সালমা ওর মাথায় একপাশে হাত বুলালেন, মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়েছে, চল খাবার দি, আয়। নুহা বলল, চা। পুষ্পিতা ঘাড় হেলায়। এই ওসিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি দাঁড়ান, খাওয়াবেন তো, এত কিসের তারা? কণ্ঠের উৎসর দিক দৃষ্টিগুলো ঘুরে যায়। ততত্ব থামলেন দুজনে। এই গোটা বিল্ডিং এর মালিক মামুন সহ তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছে। ডলি বেগম নুহাকে বললেন, একটু জায়গা দেবে, ভেতরে যাব। সে ভদ্র মেয়ের মতো একপাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইল, স্বামী সহ ভেতরে ঢুকলেন তিনি। প্রথমেই চোখ দিয়ে সম্পূর্ণ আগামাথা মাপলেন পুষ্পিতার। অষ্টপুঠে চতুরের ন্যায় চকচকে হাসি, পোটর ভর্তি প্রহসন। সালমার দিকে চেয়ে বললেন, তা ভাবি, কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরলো তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহ রহম করেছেন। ডলি বেগম উপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় ছিল রাতে, কিন্তু ওর কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্য যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়, লজ্জা শরমের একটা বালাই আছে না? কি তাই তো পুষ্পিতা? পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইলো, বুক ধুকবুক করছে গতিতে। অজানা আশঙ্কার সুনামি উত্তাল তুলেছে যেন। উপস্থিত সকলের দৃষ্টি জিজ্ঞাসু। সালমা বললেন, ঠিক বুঝলাম না ভাবি। মামুন সাহেব একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে। ডলি বেগম সাজানো গোছানো শব্দে বললেন, জি, বোঝা দেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তাও জীবনেও বলবে কিনা সন্দেহ, তাই ভাবলাম আমিই বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে, বলুন। কথাগুলো সবার দিকে চেয়ে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগমের উত্তর ব্যগ্র ওতালা চোখের দিকে চেয়েই দৃঢ়তার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মস্তান বিট্টুর সাথে ছিল। রক্ত ছলকে ওঠে পুষ্পিতার, নিভু স্পন্দিত নেত্রযুগল হকচকায়। হত বিহব্বল আওড়ায়, বিট্টু মস্তান? খোরশেদুলের চোখ দুটো জল জল করে ওঠে। এই তো, এটাই তো বলার জন্য ভেতরটা উসখুস করছিল খুব। এবার তোর কি হবে পুষ্পিতা? পরপর ভুরু বাঁকালেন। এসব কথা ওনারা কি করে জানলেন? ওখানে তো তখন কেউ ছিল না। আলেয়া বেগম কোচকানো ললাট আরো কুচকে বললেন, বিড্ডুটা কেডা? খোরশেদের স্যারা কেডা? দারোয়ান বাইরে থেকে আগ বাড়িয়ে জবাব দেন, মাস্তান খালা, নাম করা গুন্ডা। এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। পৌরোডো ভুরু কপালে তুললেন, হুহুতাশ করে বললেন, ও আল্লাহ, গুন্ডা? একটা গুন্ডার লগে কি না এই মাইয়া রাত কাটাইয়া আইলো?
রাত কাটানোর কথার যথার্থ ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতার। বজ্রহাতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার আখিদয়। বিট্টু মাস্তার নামটা তার পরিচিত, সঙ্গে অপছন্দেরও। অথচ ওদের সঙ্গেই ছিল কাল। ওই বিলাই চোখী কর্কশ ছেলেটা, সেই বুঝি বিট্টু? বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ, কিন্তু এখন অবধি যা যা বিশেষণ শুনেছে ওদের, তাতে তো ওর খারাপ জঘন্য গোছের ছেলে পেলে ইপটেজিনে পটু অমন লোকগুলো ওকে একা পেয়েও ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনেও বিট্টু মস্তান বন্ধুর সঙ্গে মিথিলাই বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটি শিরা দপদপিয়ে উঠল ওর। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। তার চুপ থাকায় যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোড়ন কেটে বললেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এই তো পুষ্পিতা সামনেই দাঁড়িয়ে। আমি ভুল বলছি কিনা ওকে জিজ্ঞেস করুন না হয়। নুহা নামটা জানে, উত্তরাতে বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেনি কখনো। সে আর এই কি একই লোক? এদিকে স্তব্ধের ন্যায় হা করে রইল রাহাত। ছোট্ট মাথার আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলি বেগম খুব অবাক হলেন, এমন ভাবে বললেন, ভুল আমার? আচ্ছা বেশ, মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে, ওই বলুন। কি হাকিম? কি দেখেছেন বলুন সবাইকে। হাকিম একটু কেশে স্পষ্ট গলায় বললেন, জি, আমি নিজের চোখে দেখেছি একটু আগে বিট্টু গুন্ডা গাড়ি করে আপনাদের মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে। আরেক দফা বিস্ময়ের শব্দযুক্ত বাজ পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটা এলোমেলো লাগছে। শুনলে তো? এরপর নিশ্চয়ই আমরা আর ভুল ধারা হবে না। পুষ্পিতা যদি বিদ্যুর সাথে নাই থাকবে তো ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বা সে গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে। বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। নুহা ওকে টেনে নিজের দিকে ফেরায়। উতলা হয়ে শুধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যিই কি বিট্টু মস্তানের সঙ্গে ছিলি তুই? পুষ্পিতা দিশেহারা দশায় জিভ ঠোঁট ভেজালো। চরিত্রে কালি লেপনের করুণ চিত্র স্পষ্ট দেখছে সে। থেমে থেমে বলল, আমি জানি না। আমি ওদের মুখ, কারুর মুখ দেখিনি। ডলি কণ্ঠে সঙ্গে তুলে বলল, ওদের মানে? মানে আরো অনেক ছিল পুষ্পিতা। ঠিক কজনের সাথে ছিলে তা নিশ্চয় বলতে পারবে? জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিল ছালমা। কথা কোথা থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলের শেষ কথাটায় স্ফুলিঙ্গর ন্যায় জ্বলে উঠলেন এবার। ঠিক করে কথা বলুন ভাবি। আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিম গিয়ে বলেছে তাই বলতেই জানালাম। উনি কি বলেছেন কি বলেননি তা দিয়ে আমি কি করব? চোখের দেখা সব সময় ঠিক তাও ঠিক হয় তাও কিন্তু না। নিশ্চুপ মামুন শাহ মুখ খুলে নেবার ভদ্রভাবে বললেন, দেখুন আপা, শুধু এই এলাকা না, আশেপাশের যে কোনো এলাকায় বিট্টু মস্তানকে সবাই এক ডাকে চেনে। বাচ্চা কাচ্চা ওর চেহারার হুবহু বর্ণনা দিতে পারবে। সেখানে হাকিম আমার বাড়ির ডিউটি করছে আজকে 20 বছর। ওর ভুল হবে এই যুক্তিটা হাস্যকর লাগছে না? হাকিম সউদ্যোগে বলল, ভুল তো হয়নি স্যার। নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও বিট্টু মাস্তানটার ভুল হবে না। আমি যে দেখেছি ঠিক দেখেছি। বিশ্বাস না হলে আপনারা মেয়েটাকে জিজ্ঞেস করুন না। পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখ ছাপানো সমুদ্র যেন যে কোনো সময় ভাসিয়ে নেবে পৃথিবী। সালমা তৎপর ওর দিকে চাইলেন। নীরব দেখে কণ্ঠ উঁচু করে বললেন, কিরে, চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্তান দিয়ে গেছে এখানে? পুষ্পিতা টলমলে আঁখি তুলল। অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মনি। যে আমাকে দিয়ে গেল সে আসলে ওই গুন্ডাটা হলে। ডলি বেগম কথা হামলে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? এর মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা বিট্টু না হলেও তুমি কোনো ছেলের সঙ্গে নিশ্চিত ছিলাম। কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছুই হয়নি। ওরা আমাকে ছুঁয়েও অবধি দেখেনি। আলিয়া উপহাস করে বললেন, আইসে আমার সতী সাবিত্রী রাত কাটাইয়া আইলো, আর এরে নাকি ছয়ও নাই। আজকাল পুরুষ মানুষের লেদা মাইয়া ছাড়ে না, সেইখানে ওরে নাকি এমনে এমনে ছাড়ছে। নুহা চেতে বলল, আপনি একজন বয়স্ক মানুষ হয়ে আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতা আগে সবটা বলুক, না শুনেই লাফাচ্ছেন। খোরশেদুল পিঠে দুহাত বেঁধে সবটা দেখছেন শুনছেন, ঠোঁটের কোনায় উপভোগ্য চাপা হাসি। হাকিম বাইরে থেকে বললেন, কি আর বলবে ও মেয়ে? ওকে দেখেই তো সাপ সাপ বোঝা যাচ্ছে
আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলা ফিরলো, তাও পরনে ছেলেদের পোশাক। এতেই কি সবকিছু প্রমাণ হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো। বাড়িতে ওঠার সময় ঘোমটার জন্য চেহারাও দেখা যায়নি ওর। সে কেন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে এখনো? এই জামা কার? বলুন, আপনারাই বলুন। চেঁচামেচিতে চারপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে ঠিক ঠিক ধবনি তুললেন কতকে। পুষ্পিতা ঠোঁট চেপে ধরল, কান্না আটকে। শ্বাসনালী ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। এমন ভাবে সম্মানের আহুতিও লেখা ছিল কপালে। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণে পুষ্পিতার বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দে যা খেয়াল করেনি এতক্ষণ। মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়। নিজেই এলোমেলো হয়ে গেলেন নেতিবাচক ভাবনায়। ততস্থ ওর হাত টেনে চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ভরকালো খানিক। সালমা কণ্ঠ চেপে বললেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যি তুই ওই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গিয়েছিল? কি করেছে ওরা? কজন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত দেখতে লাগলেন, হাত পা। নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফুসুর ফুসুর কইরা লাভ হবো না বৌমা। তোমার বোনঝির কুকীর্তি ফাঁস হইছে। শাক দিয়ে আর মাছ কত ঢাকবা? পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মিলালেন, ঠিকই তো, ছি ছি। এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে কত ভালো ভেবেছিলাম, আর শেষে বের হলো কিনা এমন দুশ্চিন্তা। আরো একাধিক কণ্ঠ সামিল হলো সঙ্গে। ছি ছি, ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার উপর। পুষ্পিতা চোখ খিজে বুঝে নিল। খামচে ধরলো কামিজ। জন্ম থেকে সে চাপা, চুপচাপ, দুর্বল। তর্ক করতে পারে না, অপটুক কাউকে মুখের উপর জবাব দিতে। যদি পারতো আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারতো না এসবের? অনাথ অবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার উপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা ক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে। সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলেয়া বেগম পাল্টাতে তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খায়, দায় থাহে। অহন আমার পোলার মান ইজ্জত লইয়া তামাশা করবো, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিকে চেয়ে বললেন, ও খোরশেদ, কি সর্বনাশ হইল বাপ! এই মাইয়া তো বিয়ার আগে আকাম কইরা ঘরে আইলো। সমাজে এখন মুখ দেখাইবি ক্যাম্পতে? পুষ্পিতা বোঝা গলায় সাফাই গাইল, দাদু আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে আলেয়া মাঝপথে ধমকে বললেন, তুই চুপ কর মাইয়া। তোর নাখান কলঙ্কিনীর মুখে কোনো কথা শোনাও পাপ। খোরশেদ, মাই কি কয় হন। এই মাইয়া কইলাম নাপাকি। অখন এরে সংসারে রাখুন মানে আল্লাহর গজব টাইনা আনা। নুহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুটকাচালি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো? তা আবার আমার বাসায়, আমার সামনে দাঁড়িয়ে? আর আপনারা মা যে বলছে, তা এতক্ষণ শোনেননি? উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলছে বেশ করেছে। ভুলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কুকাজ করতে আসতে পারবে, আর কেউ বললেই দোষ? পুষ্পিতার মামি নুনুর নাহারের বয়স কম। তিনি একভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিকে। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকু দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আহারে, সবাই মিলে কেমন করছে ওর সাথে। জমির চাপা গলায় বললেন, তুমি চুপ থাকো। এখন আমরা কিছু বললেই খোরশেদ ভাই ইনিয়ে বিনিয়ে ওকে আমার ঘাড়ে গছাতে চাইবেন। নুরুন নাহার তিতি বিরক্ত হয়ে চাইলেন। স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে, দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনে স্বামীর উপর ফুঁসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলবে খোরশেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বললেন, না জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজা নাটক করতো তো, সেই নাটক আজ ধরা পড়েছে। আসল রূপ বেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে।
পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস? অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটার ন্যায় বিঁধল কথাটা, ক্ষতবিক্ষত করে দিল অন্তঃপুর। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউই এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙ্গুল ঠিকই তুলবেন আমার চরিত্রে, কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনিই সবকিছুর একমাত্র সাক্ষী। তিনি জানেন আমি পবিত্র। আলেয়া বিদ্রুপ করে বললেন, ওরে আমার পবিত্রীর কন্যা রে, এক পোলার লগে থাকলি শুইলি, তার কাপড় পইরা ফিরে আইলি, আবার কোস আমি পবিত্র। আল্লাহ, কালে কালে কত কি দেখবো আর। পুষ্পিতার দাঁতে নিম্নাষ্ট চেপে ধরে, দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনতা স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটায় যেন তিক্ততায় ভরে, সেখানে রক্তের লবণাক্ত তো আর এমন কি। সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা, আর একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম। কি কইবার কইলে? আমারে হুমকি দিতেছো তুমি? খোরশেদ দেইখাল তোর বউ আমারে স্যাদ দেখায়, আমার পোলার উপর বোনের মাইয়া খাওয়ায় পড়ায়, আবার তার নোংরামি ধামাচাপাও দিতে চায়। কি সুন্দর মগের মূল্য পাইছে একজন। মহিদুল আলম কপালে আঙ্গুল চেপে বসে, তার স্ত্রী আগে থেকে ঝগড়ুটে স্বভাবের। যেখানে যাবেন স্বেচ্ছায় ঢুকবেন ঝামেলায়, এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বরাবর ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে, এখন তো সফল হওয়ার চিন্তা বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথায় আমার মেয়েকে যাতা বলতে পারেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা, একটু পর তো পুরা এলাকা বলবে, আঙ্গুল তুলবে তোমার বোনের মেয়ের উপর, থুতু চড়াবে ওর মুখে। এত যে গলা বাড়াচ্ছ তা পুষ্পিতা চুপ কেন? আমি অপবিত্র, আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটো কথা ছাড়া তো কিছু শুনছি না। এর মানে নিশ্চয়ই এমন কিছু করেছো যা বলার মুখ নেই ওর। ডলি বেগম পুষ্পিতার কনুই টেনে নিজের দিকে ফেরালো, কান্নায় মেয়েটার বুক অব্দি ভেজা, অথচ সেই অশ্রুর রেশ বিন্দুমাত্র প্রভাব ফেললো না ওনাতে। নিজের মতো সন্দিহান গলায় বলল, আচ্ছা পুষ্পিতা, একটা কথা বলবে? তুমি আবার নিজের ইচ্ছাতে বিট্টুর সঙ্গে যাওনি তো? না মানে তুমি সুন্দরী, আবার সেই মস্তানেরও মেয়েদের প্রতি ছুকছুকে স্বভাব, তারপর যেমন ফিটফাট অবস্থায় ফিরলে। এখানে নিশ্চয়ই জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, যা হয়েছে তোমার সম্মতিতে, তাই না? তা কতদিন ধরে চলছে এসব নোংরামি? পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল। তা কতদিন ধরে চলছে এসব নোংরামি? পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল, টুপ করে গালের জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহ্বলতায় অবশ জিভে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাওয়ার প্রয়াস জাগলো শুধু। অথচ তেলে বেগুনে জ্বলে ওঠে নুহা। পুষ্পিতাকে খপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজে মুখোমুখি দাঁড়ায় ডলি। রুষ্ট ক্ষুব্ধ হয়ে বলল, খবরদার আরেকটা বাজে কথা বলছেন তো? এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামি করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন, বাক্যহারা। এত এত আত্মীয় স্বজন, চেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জত তে প্রশ্ন উঠায় হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ তাই, আমাদের মেয়ে খারাপ, তাতে আপনাদের কি? আমরা বুঝে নেব এসব। আপনি তো পর উপকার করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি, দেওয়া হয়ে গেছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা যেন আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনিতে আসিনি ভাই, আসল কথাটাই এখনো বলা বাকি। খোরশেদুল আগ্রহ ভরে শুধালেন, কি কথা? মামুন শাহ চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসাবেও বেশ নরক তিনি, ভাড়াটিয়াদের উপর চোটপাট যা করার ডলি করেন সর্বদা। হালকা গলা খাকারি দিয়ে বলেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সাথে বিট্টু মস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে বিট্টুর আনাগোনা বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচতলায় ব্যাচেলার মেয়েরা থাকে, তাছাড়া আমারও দুটো সেয়ানা মেয়ে আছে। ওরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছি। আমি কোন আক্কেলে এত বড় রিস্ক নিই বলুন তো? পুষ্পিতা ব্যাকুল গলায় বলল, আপনারা কেন এসব বলছেন?
আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। খোরশেদুল মেজাজ চোটে হাতের মুঠোয় আপনা আপনি আসা মোক্ষম সুবিধাটা হাতছাড়া না করার আন্দোলনে চলে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করে এলে তাই না? খুব সম্মান বাঁচিয়েছিস আমার, লজ্জা করে না কথা বলতে, নষ্টা মেয়ে কোথাকার। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন খোরশেদ। বিষ বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। চোখের উষ্ণ জলের ভেতরে তাণ্ডব টকবকায় আরো। সহ্য সীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিকে চেয়ে পরিষ্কার প্রতিবাদ করলো, কণ্ঠে নম্রতা, খালুজান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটা কথাও বলবেন না আপনি। কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহার মাথায় বহনি ধরালো খোরশেদুলের। হতবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে? দেখো সালমা, দেখো দুধ কলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছি। সে আজ তোমার স্বামীর উপর ফনা তুলেছে, আর কাল তোমাকে ছোবল দিবে, বুঝেছো এখন? নুহা বলল, তো আপনি নোংরা কথা বলবেন আর ও চুপ থাকবে? আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এসব শোনাতে রুচিতে না বাধে, তবে ওর বাঁধবে কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনারা আমার গুরুজন। খোরশেদুল ওসমায় একাকার হয়ে বললেন, কি অভদ্র মেয়ে দেখেছেন আপনারা! একজন কুকুরতে করে আসবে, আরেক বান্ধবী সাফাই গাইবে তার। আজকালকার ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষাই দেয়নি। সালমা বললেন, তুমিও যে খুব ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা তুমি উচ্চারণ করছো খোরশেদ, তাতে কোনো ভদ্র ঘরের সন্তানরা হতে পারে না। আলেয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন, পূর্বে ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই যেটা বলল শুনলেন তো। এখন কথা হচ্ছে আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে এসব এলাও না। এই মেয়ে আজ গিয়ে যখন কাল আবার যাবে, না হলে গুন্ডাটাকে রাত বিরাতে বাড়িতে ঢুকাবে, শেষে মহল্লায় কুৎসা রটাবে আমাদের নামে। অন্য ভাড়াটিয়াও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, কেন? 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছি আমরা, তাহলে খালি করব কেন? আপনাদের ওই অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া হবে, তাও দয়া করে রেহাই দিন আমাদের। আপনার এই মেয়ের জন্য এতদিনের পুরনো বাড়ির বদনাম করতে পারবো না। হাকিম মাথা দুলিয়ে বললেন, সেই তো, এলাকায় আসতে না আসতে যে মেয়ে ছেলে জোটাতে পারে, সে মেয়ের যে আরো কোথায় কোথায় আসর পাতা কে জানে। এমনিতেও চেহারা ভালো হলে সেসব মেয়েদের ছেলেদের নাড়াচাড়া নষ্ট হবে স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইলো ওনার দিকে। দুজোড়া ভয়ানক চাউনিতে ভোরকে হতভম্ব হলেন হাকিম। সালমা কাঠকণ্ঠে বললেন, দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। বাড়ি ছাড়তে হবে তো? ঠিক আছে, ছেড়ে দেব। ঢাকা শহরে তো আর বাসা ভাড়ার অভাব নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আরেকটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট ছোট করে বললেন, বাসা ছাড়বো মানে? তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা, যে মাসে মাসে বাসা পাল্টাবো? ফের বাসা বদলানোর মানে কতগুলো টাকা খসানো তুমি জানো? পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করব? আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই, দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাশে হলো তত্র। সালমা আর্তনাদ করে বললেন, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না মা কি বলল? এরকম অশুদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থের অকল্যাণ। আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইবো? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না। আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেয়ালে লেগে যায়, ক্ষুদ্র বুক দলিত মাথা, এক এক একটি কটু বাক্য যেন এক একটি কুঠার মর্মর আঘাত। তুমি কি পাগল হলে? সব যেন এসব কি বলছো? ও আমাদের রেখে যা কোথায় যাবে? কেন? ওর বাবা আছে না? তোমার ভাইও তো রয়েছে, সে কেন দায়িত্ব নেয় না ওর? সব টাকা তোমার একার? জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন। নুরুন নাহাককে বললেন, দেখেছো, বলতে না বলতে আমাদের দিকে ঠেলছে। নুরুন নাহার ওসবে কান দিলেন না, তার চোখ ফেটে জল আসছে। নিজেও এতিম কিনা। আলেয়া বললেন, কাউরে না পাইলে যে নাগো সারা রাতে রাইস আসিল, তার কাছে যাইবার কও না।
পুষ্পিতার চোখ ব্যথা করছে। এইটুকু সময়ে অধিক কান্নায় ভারী পড়ল। কথার ঘায়ে দগ্ধ শরীর জ্বলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আমি চলে যাব, তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাঠগড়ায় তুলবেন না। রাহাত আঁতকে উঠল, ঝট করে চেপে ধরলো বোনের হাত। মাথা নেড়ে বলল, না না, তুমি কোথাও যাবে না। সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হবে কোথাও যাবি না তুই? খসরুল চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়ে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। আজ আর নয়। এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি ঠিক কাকে চাও, স্বামী, সন্তান, সংসার, নাকি এই চরিত্রহীনা পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকানো তো দূর, নড়লও না সামান্য। যেন অধিক শোকে করা অভঙ্গুর পাথর। শুধু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছাড়লো স্বল্প। ক্লান্ত চোখে চাইলো সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না? সালমা স্বামীর সত্য শুনে মূর্তি বনে গিয়েছেন। কিছুক্ষণ নিষ্পব চোখে চেয়ে বললেন, কি বললে খোরশেদ? খোরশেদের কাট কাট জবাব, যা বলেছি তুমি শুনেছ। পুষ্পিতাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না আমি। যদি ওর বিরোধিতা করো তাহলে তুমি ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার উপর তোমার কোনো অধিকার থাকবে না, সালমা। পুষ্পিতার চোখ মুছল, উথাল পাথাল বক্ষে দীর্ঘশ্বাস ফেলল। আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদ্গ্রীব বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়। মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলে টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতর ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টা বিনা টিকিটে মজা দেখে গেল। নীরব সাক্ষী রইল একটি নিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময়ের সৃষ্টি বিশাল এই ধরনী বারবার নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলোই সবচাইতে বড় ভক্তিভোগী। অনুগ্রহীতের কাদামাটির মতো পিষে ফেলা কুলসিত সমাজের দায়হীন রীতি। সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ, বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই। সময়টা বৈশাখের রূপ বদলের। নৈশভর প্রলয় নৃত্যের পর মধ্য দুপুরে প্রচন্ড গরম। তেজস্বী উত্তপ্ত সূর্য যখন মাথার উপর, দগদগে শরীরে ঘামে। আজ 8 দিন পর দোকান খুলেছে করিম শাহ। সর্বদা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঝাঁপ মেলে বসেন তিনি। আর বিট্টু জ্ঞান এখানে হানা দেয় ঠিক 11টায়। তীব্র আসে আস্তে ধীরে। তার লাল জিভ দূর থেকে দেখলে হিড়িক পড়ে আওয়াজের। হুকুম ছাড়াই করিমের তটস্থ হস্তযুগল ব্যস্ত হয় ততস্থ চা বানানোর যুদ্ধে। প্রায় অনেকদিন পর চেনা জানা মুখগুলি দেখে এক টুকরো হাসলেন করিম। তীব্র হাজির হতেই সেই হাসি বাড়ল। সত্যি বলতে হাসিটুকু টেনে হেসড়ে আনা। তীব্রকে দেখলেই তার পৌরো হাঁটু কাঁপে। অজ্ঞাত আতঙ্কে সিটিয়ে থাকেন। চায়ে চিনি কম বেশি হলে ছেলেটা চেতে তার সাধের দোকান ভেঙে না দেয়, সেই শঙ্কায় শিরদাঁড়া সবসময় ভেসে থাকে পিঠের উপর। তবুও আজ দুগাল ভর্তি প্রফুল্লতা নিয়ে বরাবরের ন্যায় সালাম দিলেন তিনি। শুধালেন, কেমন আছেন ভাই? তীব্র ব্রেঞ্চে বসলো, পাশ ঘেঁষে বসলো বাকিরা। কতকে জায়গা না পেয়ে পা ঝুলালো সিও বাইকে। ভালো। কই ছিলে এতদিনে? গ্রামে গেছিলাম ভাই, বউটারে রেখে আসতে। শাশুড়ি আপ্যায়নের জন্য আর আসতে দিল না। এতদিন ওখানেই বেরিয়েছিস? অনেক বছর পর গেলাম তো। বলতে বলতে কাচের কাপে চামচ নাড়লেন করিম। টুংটাং শব্দে টং তখন আলোড়িত। মিরাজ জলের বোতলের সিপি খুলল, ঠোঁটে ঠোঁট বসাতে বসাতে শুধালো, বউ রেখে এলি কেন? আরেকটা বিয়ে করবে নাকি? না না ভাই, কি যে বলেন। পরপর লাজে নুয়ে এলেন কমিন। আইঢাই ভাব করে বললেন, আসলে বউ পোয়াতি, ঢাকায় আমাদের আত্মীয় স্বজন নাই ওর যত্ন আত্মীর জন্য। প্রতিমধ্যে মিরাজের সবে নেওয়া মুখের পানিটুকু বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো বাইরে। ভ্যাবাচাকা খেয়ে থেমে গেলেন তিনি। পুষ্পিক গোল গোল চোখে ওনার আগা মাথা দেখলো। দাড়িতে পাক ধরেছে, চামড়া কুঁচকেছে। এই বয়সে আবার বাচ্চা? সাফিন এক ধাপ এগিয়ে মুখের উপর বলে বসলো, তোমার না আগের আরো 6টা ছেলে মেয়ে, এখন আবার? এইবার তো চাচির রেহাই দাও। বুইড়া হইতাছো, বাপ আর কত? এই তোমাদের জন্যই দেশে জনসংখ্যা বাড়ে, রাস্তায় জ্যাম হয়, অর্থমন্ত্রীর বাজেটে ঘাটতি আসে, গ্যাসের দাম বাড়ে, ডিম খাওয়া যায় না।
করিমের হাসি গায়েব, চুপসে গেল মুখমণ্ডল, তবুও রাগ করার স্পর্ধা তার নেই। চুপচাপ হজম করলেন কথাগুলো, চোখ মুখ অন্ধকার করে সবার হাতে হাতে কাপ দিয়ে গেলেন। তীব্রর বিলাতি নয়ন রাস্তার উপর, শুভ্র ললাটে গুটি কয়েক ভাঁজ, সূক্ষ্ম চাহনি ছুটে যাওয়া যানবাহনে। ওইভাবে গরম চায়ে চুমুক দিল সে। বাকিটা গল্পে ব্যস্ত হলো, হাসি ঠাট্টায় লুটিয়ে পড়লো এক একজন। করিমের শান্ত টং মুহূর্তেই কেমন টকবগিয়ে ওঠে। রাস্তা থেকে মেয়ে গেলেই চিরচেনা সেই রসিকতা ওদের, সিটি বাজানো, আকার ইঙ্গিত টেনে টেনে কথা শোনানো। শাফিনের আগামী সপ্তাহে ফ্লাইট, মায়ের উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে। এখানে আরমান নেই। তীব্রর কথায় নাহিদের ছায়ার সঙ্গী বনেছে। নাহিদের পাগলামি বাড়ছে, চেঁচিয়ে গলা ভেঙেছে। উল্টো পাল্টা কি করে বসে আবার, বন্ধু মহল আড়ষ্ট সেই আশঙ্কায়। শাফিনুর যাওয়ার কথা তুলল, মাকে নিয়ে তার চিন্তার কমতি নেই। প্রত্যেকে আশ্বাস দিল তাতে, শুধু তীব্র নিরুত্তর বসে। তামাটে নিম্রাষ্ট সম্মুখ দাঁতে কাটা, বিড়ালক্ষী উদাসীন চেহারায় কোনো কিছুর চিন্তা, কোনো দক্ষ ধ্যান। শাফিন কথার ফাঁকে ফাঁকে অনেকক্ষণ ওকে দেখছিল। তীব্র এমনিতেই চুপ থাকে না, আজ কি হলো? গ্যাংয়ের মধ্যমণি নীরব থাকলে জমে। সে ওপাশের বেঞ্চ থেকে উঠে এপাশে এলো, পিঠে হাত রাখতে খানিক চমকে চাইলো তীব্র। শাফিন অবাক হয়ে বলল, কি রে, চমকে উঠলে কেন? কি ভাবছিলি এত? তীব্র সামনে ফিরল, ছোট করে বলল, কিছু না। শাফিনের সন্দেহ বাড়ে। চুপ থাকা দলের দিকে যে ভুরু উঁচায় মুশফিক মিরাজ মাথা নাড়ল দুপাশে। তারাই যখন জানে না, বাকিরা কি জানবে? বন্ধুদের চোখাচোখির মধ্যে তীব্রর হেলদোল দেখা গেল না। শাফিন মাথা চুলকালো। বুদ্ধি আটল তীব্রর মনোযোগ পেতে, অচিরে কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো ও। দুষ্টুমি করে বলল, কিছু ভাবছিলি না, কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি। কি যেন, পুষ্পিতা। শুধুমাত্র তীব্রকে খোঁচানো আর মজা করতে বলেছিল শাফিন, অথচ ঝট করে চাইল তীব্র। দৃষ্টি কণ্ঠ পোগার করে শুধালো, তোর এমন কেন মনে হলো? শাফিন কাঁদ না চায়, এমনি। কেন, সত্যি বললাম নাকি? শাফিন কাঁদ না চায়, এমনি। কেন, সত্যি বললাম নাকি? তুই তুই মেয়েটাকে নিয়েই ভাবছিলি? তীব্র বিরস আওড়ালো, ফালতু কথাবার্তা। মিরাজ সন্দিহান গলায় বলল, আসলেই কি তাই? তোর কি মেয়েটাকে একটু ভালো লাগেনি বিট্টু? প্রেমে পড়িসনি? লাইক লাভ অ্যাট ফার্স্ট সাইট? ঘটনার আগামাথা না জেনে ছেলেদের চেহারায় কৌতূহল, উৎসাহী চোখ মুখগুলো একভাবে চেয়ে। তীব্র এমন ভাবে তাকালো যেন মহাভারত অশুদ্ধ হওয়ার মতন বাক্য বলছে মিরাজ। উত্তর দেওয়ার আগেই শাফিন মাঝখান থেকে ফটাফট দাঁড়িয়ে যায়, হাত পা নাড়িয়ে স্বর পাল্টে সিনেমিট ভঙ্গিতে দেখালো, গাইস, ভাবো একটা অন্ধকার রাত, বাইরে বাজ পড়ার শব্দ, হাতে একটা মোম নিয়ে এগিয়ে যাচ্ছে জামশেদ কাকার বংশের পাতি, আমাদের নায়ক বিট্টু, ওরফে দ্য গ্রেট তীব্র রেজা তালুকদার। তার উপর একটুখানি ঝুঁকে যাওয়া, চোখে চোখ রাখা দুজনের সামনে এক অপরূপ সুন্দরী মেয়ের দিকে হা করে চেয়ে আছে সে। হা, কি দৃশ্য, কি অমায়িক সিন! আনন্দে বৃষ্টিরা নাচলো, বাতাসে শো শো শব্দে গান বাজলো। চোখে চোখ রেখে পড়েছে, কি বলবে মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপলোকে? দাঁড়ে দুম নাড়ে, দাঁড়ে দুম নাড়ে নাড়ে নাড়ে। তীব্রর মানসপটে সত্যি সেসব গল্পের মতো হানা দিল। সেই ভীত চাহনি, কম্পিত একজোড়া অধর, এলোমেলো চুল। কল্পনা বিস্তর হওয়ার আগে চট করে চোখ খিচে নিল সে। সাফিন হাত দিয়ে গিটার বাজানোর ভং ধরেছে, বাকিরা মাথা তুল ঝুলিয়ে তাল দিচ্ছে। কাঠের ব্রেঞ্চে ঢোল বাজানোর শব্দটায় বিরক্ত হয় তীব্র, রেগে মেগে ধমক দেয়, থাম। সহসা থামলো ওরা। করিম ঠোঁট চেপে হাসছিল। সব্যস্ত ঠিকঠাক করলেন নিজেকে। তীব্র নাক ফুলিয়ে বলল, এখানে প্রেম আসছে কোত্থেকে? আসেনি। না, কারো দিকে চেয়ে থাকা আর প্রেমে পড়া এক না। এই তো তোর দিকে তাকালাম, এর মানে কি তোর প্রেমে পড়েছি? শাফিন দুদিকে মাথা নাড়লো। তীব্র প্রতাপী গলায় বলল, প্রেম হচ্ছে নাহিদের মতো লুলুপুতু ছেলেদের সম্পত্তি, আমার জন্য ওসব নয়। সকালে সহমত পোষণ করলো, ঠিক ঠিক। আলোচনা স্থগিত হওয়ার স্বস্তি পেল তীব্র, শ্বাস ছাড়ল ফোঁস করে। তন্মধ্যে শাফিন রাস্তার দিকে ইশারা করে দেখায়, ওই দেখ তোর ফুটবল যাচ্ছে। ঘাড় ঘোরালো তীব্র। হেঁটে যাচ্ছে রাহাত, তার স্কুল মর্নিং শিফটে, পরনে ইউনিফর্ম, বাড়ি ফিরছে। প্রায় অনেক দিন পর ওকে দেখলো তীব্র। শাফিন নিজেই হাঁক শুনল, এই গোলুমলু, এই রাহাত। ডাক শুনে থামলো রাহাত।
পাশ চেয়ে ফিরে তাকালো, অন্য মনস্কতায় ওদের খেয়াল করেনি এত সময়। তীব্রকে দেখা মাত্রই চোখ মুখ পাল্টে এলো গতিতে, সঙ্গে সঙ্গে অবজ্ঞায় ঘুরিয়ে নিল চেহারা। ছোট্ট ছোট কদম হনহনিয়ে গতিতে ধরতে কপাল গুছিয়ে এলো তীব্রর। মিরাজ বিস্মিত হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তোর খুদে ফ্যান এমন করলো যে? গোলুমোলু বলায় খেপেছে বোধ হয়। সাফিন হাসলেও তীব্রর কাছে অদ্ভুত লাগে। যেখানে সামান্য ওকে রাস্তায় দাঁড়ানো দেখলেও ছেলেটা ছুটে এসেছে, আঙ্গুল ধরেছে জড়তাহীন, সেখানে এই আচরণ ভাবনায় ফেললো। একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না। সে তৎপর উঠে পড়ে। কেন জানে না, রাহাতকে নিয়ে আগ্রহ কেন তাও না, হয়তো প্রথম কোনো আদুরে শিশু স্বেচ্ছায় কোল ঘেঁষায় পাথুরে মন একটু নরম হয়েছিল। বাকিরা উঠলো ওর দেখা দেখি। রাহাত মুখবিহ্বল লালচে, অথচ ক্ষুদ্র নাক ফুঁসছে। যদি ক্ষমতা থাকতো এক্ষুনি তীব্রকে শেষ করে ফেলতো মেরে। শুধুমাত্র তার জন্য আজ দুটো দিন ছোট আপু ঘর ছাড়া, আর ফিরবেও না হয়তো। রাহাতের কোটর ভরল পুষ্পতার অনন মনে করে। সে হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। পেছন থেকে আচমকা অন্য হাতটা টেনে ধরলো কেউ। চকিতে ঘুরলো ও। ভেজা চোখ আঁখি তীব্রকে দেখে দপদপ করে জ্বলে উঠল। হাত মুচড়ে বলল, ছাড়ুন। হা হয়ে গেল প্রত্যেকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ল তীব্রর চেহারায়। হতবাক সে, হতচেতন। সাফিন গোল চোখে সবাইকে দেখলো, বিষয়টার সঙ্গে বন্ধুর সম্মান জড়িয়ে। দলের কনিষ্ঠদের আদেশ করলো, তোরা টঙে গিয়ে বস, আমরা আসছি। টাটু আওয়াজবিহীন প্রস্থান নেয় তারা। রয়ে যায় মুশফিক, মিরাজার ও। তীব্রর কপালের ভাঁজ প্রখর হয় আরো। বুঝতে না পেরে বলল, কি হয়েছে তোমার? আপনি আমার সাথে কখনো কথা বলবেন না। আপনি খুব খারাপ একটা লোক। নির্ভীক চিত্রে আওড়ালো রাহাত, বনের শোকে দিশেহারা যেন। এলাকার দাপুটে একমাত্র ভয়াবহ মস্তানের সামনে এমন ভঙ্গিতে বলতেও ক্ষুদ্র মুখে লেশমাত্র আতঙ্কে দেখা গেল না। তবে বলতে বলতে চোখ দুটোতে ছাপিয়ে এলো জল। রাঙা ওষ্ঠপট নিরেট বিলম্বনহীন কেঁদে ফেললো সে। তীব্র তাজ্জব বনে গেল। অবুঝের ন্যায় মুখ চাওয়াচাই করলো বন্ধুদের সাথে। রাহাত নাক টানলো, গোল গোল কপালে চটচটে অশ্রু। হেসকি তুলতে তুলতে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম। ছোট আপুর কথার কখনো অবাধ্য হয়নি, কিন্তু এবার মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে মিশেছি। আর আপনি কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? কাতর কণ্ঠের প্রতিটা কথায় বিশ্বাস ভাঙার শোক, অথচ পুরো বিষয় মাথার উপর দিয়ে গেল ওদের। এই অভিযোগ, এই কান্না, এই আচরণ সব যেন প্রহেলিকা। তীব্র রাহাতের হাত ছাড়েনি তখনও, এখনো ছাড়লো না। শুধু মেইন রাস্তা থেকে টেনে নিয়ে এলো এক পাশে। মুখোমুখি হাঁটু গেড়ে বসে দু বাহু ধরলো। কণ্ঠ যথাসত্ত্ব কোমল করে বলল, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি। তবে তুমি কাঁদছো তাতে খারাপ লেগেছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি। তাহলে? রাহাত আর্দ্র গলায় তেজ এনে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন। শুধু আমার কেন, ছোট আপুরও ক্ষতি করেছেন। আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তীব্র হোঁচট খেলো, বিহ্বল হয়ে বলল, আমার জন্য? আমি তো তোমার ছোট আপুকে চিনিই না। রাহাত অমনি বাহু থেকে হাত দুটো সরিয়ে দেয়। মিথ্যা বলছেন কেন? আপনি তো দুদিন আগে আমার আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরতও দিয়েছেন। প্রখর রোদের তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির ভাঁজ পড়ল মুহূর্তে। প্রখর রোদে তপ্ত আবহাওয়ায় এক বিশাল আকৃতির বাজ পড়ল মুহূর্তে। তীব্র কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় বাকিদের দৃষ্টিতে। মুশফিকের জিভ ফুঁড়ে বেরিয়ে আসে পুষ্পিতা। মিরাজ ছটফটে কণ্ঠে বলল, পুষ্পিতা কি তোমার বোন? রাহাত ভগ্ন আহত কণ্ঠে বলল, আজকে দুদিন হয়েছে আপু চলে গেছে। আমাকে এখন কেউ আদর করছে না, আম্মু শুধু কাঁদছে। আজ আমার আপুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও একদণ্ড মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এমন করলেন ভাইয়া? আমার আপু কি আপনাকে কিছু বলেছে কখনো? ও কোনো ক্ষতি করেছে আপনার? সাফিনের মাথা রকেটের বেগে চক্কর কাটছে। ছোট আপু পুষ্পিতা, আরেক আপুর বউ ভাত, হিসাব কষলে কি মিথিলাই ওর বোন? পৃথিবী আসলে এত গোল? ভেতরে ওঠা কৌতূহল দমাতে ব্যর্থ সে। চেপে রাখতে পারলো না, জিজ্ঞেস করলো, তোমার বড় বোনের নাম কি মিথিলা? মাথা ঝাঁকালো রাখাত। চক্ষু কোটরের টলটরে বাড়িধি যেন পিচের রাস্তা ভাসিয়ে দেওয়ার প্রবল ইচ্ছে সেখানে। তীব্র তখনও বিস্ময় সামলে উঠতে পারেনি। সাদাটে দুই নয়ন ফ্যাল ফ্যাল করে চেয়ে ধাতস্থ হতে সময় নেয়।
জিভের ঠোঁট ভিজিয়ে আস্তে ধীরে শুধায়, তোমার আপু কোথায় জানো? রাহাত পূর্ণবার কেঁদে ফেললো। সে জানলে এখানে থাকতো, দুটো পাখা লাগিয়ে উড়ে যেত না? জানি না, আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায় তো কোনো যাওয়ার উপায় নেই। আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে ও? তীব্র নিচের ঠোঁট কামড়ালো। সে তো এই এক কারণেই অমন গভীর রাতে মেয়েটাকে রওনা করেছিল সেদিন। কারণ জানতো এসব জানাজানি হলে বদনাম রটবেই, যেখানে ওর গায়েও লাগবে না ওসব। কিন্তু মেয়েটিকে নামিয়ে দেওয়ার সময় আশেপাশে একটা কাকপক্ষীও ছিল না। তাহলে জিজ্ঞেস করলো, তোমার আপুকে যে আমি নিয়ে গিয়েছি কে বলেছে তোমাদের? হাকিম চাচা, তিনি দেখেছেন আর সবাইকে বলেছেন। তারপর বাবা বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। সেই ভোরের বর্ণনা হুবহু দিল রাহাত। বিরতি নিতেই মিরাজ খটমট করে বলল, শালার এটা আবার কেমন বাপ, কেমন ফ্যামিলি! মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে? তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহর কিছু চেনে না। ঘটনা হয়ে গেল দুদিন, অথচ মেয়ে এখনো ফেরেনি আর বউ ভাত খায়। আশ্চর্য! রাহাত উদ্বেগ নিয়ে বলল, আমার আব্বু তো ছোট আপুর বাবা নয়, আপুর তো বাবা মা নেই। তীব্র ভাবনায় বোধ সেখান হতে ছিটকে পড়লো কথায়। বজ্র হাতের ন্যায় বলল, কি? হ্যাঁ, বড় খালামণি তো অনেক আগেই মারা গিয়েছেন। আমি দেখিওনি ওনাকে। খালু কোথায় কেউ জানে না। আপু তো ছোট থেকে আমাদের বাসায় থাকে, সেজন্য বাবা আর বড় আপুকে কত কথা শোনায়, কত অপমান করে। আর পরশু তো ওইভাবেই বের করেই দিল। আমি আর আম্মু ছাড়া আপুর কেউ নেই। এখন আমি আপুকে কোথায় পাবো? চোখের চাউনি থমকে গেল তীব্রর। মূর্তির ন্যায় শক্ত বনে রইল, অবিলক্ষী, অনর, নিশ্চল, নিষ্প্রভ। শুভ্র সতেজ চেহারার আনাচে কানাচে তামাশা ছড়ায় সবেগে তমসা ছড়ায় সবেগে। নিরেট আস্তরণে ঢাকা পড়া হৃদয়টা কি খোলস ছাড়লো তবে? ফিরতি জবাব এলো না, তবে অনুতাপ দেখা যায় সাফিনদের চেহারায়। একে ওদের করা মস্ত বড় ভুল, সাথে আবার মেয়েটা এইভাবে শাস্তি পেল। সবার আদল সংকীর্ণ হয় নিমিষে। তীব্র উঠে দাঁড়ালো হঠাৎ, রাহাতের হাত ধরে বলল, এসো। লোহার গেটের পাশে একটা সবুজ প্লাস্টিকের চেয়ার পাতানো। হাকিম সেখানে আরাম করে বসে বিড়ি ফুঁকছেন। গলায় গুনগুন গান, ঠোঁটের ভাঁজে ধরতে ধরতে মনে হলো কেউ একজন দাঁড়িয়েছে এসে। ঘাড় ফেরালেন তিনি। মোটা শিখের ওপাশে বখাটে বিট্টু মস্তান দাঁড়িয়ে, টান টান বক্ষস্থলে সাদা অক্ষিকুট, ওনাকেই দেখছে। সহসা উঠে দাঁড়ালেন হাকিম। ভিড়ি ফেলে সেই হাত ঠেকালেন কপালে। সালাম বিট্টু ভাই। তীব্র দুর্বোধ্য মতিগতি, শুধু চিবুকের একধার তর্জনীর নখে চুলকে বলল, কথা আছে, এদিকে আয়। তার কণ্ঠ তরঙ্গের ন্যায়। যত সামনেতেই ঘাবড়ে গেল হাকিম। চোরামনের সশব্দে বাজলো কীর্তিকলাপের টুংটাং বাদ্য। পুষ্পিতা আর বিট্টুকে জড়িয়ে 2 দিন পূর্বে যে কথাবার্তা ছড়িয়েছে, সেসব কি ওর কানে চলে গেল? জেনে যায়নি তো উনি মূল হোতা এসবে? সে এগিয়ে মামুনের কানে কথা না দিলেই এমন কিছুই হতো না হয়তো। যদি জেনে থাকে, সর্বনাশ। তবে যে হাকিমের চেয়ে বেশি ভাবতে পারলো না। ঢোক গিলতে গিলতে কেচি গেট খুলে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালো। তখনই চোখ গেল বাউন্ডারি ঘেঁষে থাকা মিরাজ, শাফিন, মুশফিকের সঙ্গে চেনা জানা রাহাতকে। বক্ষ থক করে উঠল অমনি। এইবার যা বোঝার বুঝে গিয়েছে। বদমাইশ পিচ্চিটা নির্ঘাত গিয়ে নালিশ করেছে বিট্টুর কাছে। ঠুক বেতোই দুলা ভাই, লাগে না? হাকিম মনে মনে খেপে গেলেন রাহাতের উপর। ইচ্ছে করলো একটা কষিয়ে থাপ্পড় মেরে ওর ফোলা গাল থেকে রক্ত বের করতে। পর মুহূর্তেই চিন্তায় পড়লেন নিজেকে নিয়ে। এবার কি হবে? বিট্টু মাস্তান তো আর ভালো থাকতে, ভালো কথা বলতে আসেনি। হাকিমের চওড়া কপাল দরদর করে ঘামছে। সংকীর্ণ চোখে তীব্রর দিকে চাইলেন। সে খুব শান্তভাবে দাঁড়িয়ে, আদলে লেশমাত্র উদ্বেগ নেই। অমন শান্ত গলাতেই মিরাজকে বলল, বিল্ডিং এর সবকটা ফ্ল্যাটে যাবি, সবাইকে ডেকে নিয়ে আসবে এখানে। 5 মিনিট সময়, যা। ও ঘাড় দোলালো। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বিল্ডিং এ ঢুকলো বাড়ির ভেতর। হাকিমকে দেখে দেখে যেতে যেতে দুদিকে মাথা নেড়ে হাসলো। বিট্টু মাস্তানের সাথে তার গ্যাংও পরিচিত। শুকুক যে কোনো একভাবে এলাকার সকলে ওদের এক দেখায় চেনে জানে, বিশেষ করে যারা পুরনো। মিরাজের এক ডাকে যেভাবে ছিল হুলুস থুলুস বাঁধিয়ে নেমে এলো। এমনকি খোরশেদুলরাও আছেন। গ্রাউন্ড ফ্লোরে মুহূর্তে ভরে গেল মানুষ। খোরশেদুলের পরনে এখনো নতুন পাঞ্জাবি।
মেয়ে জামাই নিয়ে বউ ভাত থেকে ফিরেছেন কেবল। এই তো মিথিলা পলাশ দুজনেই আছে। মেয়েটা এক হাত গুটিয়ে গিয়েছে ডরে। নাহিদের সূত্রে এদেরকেও চেনে, সামনাসামনি প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল। আবার আলেয়ার মুখে ওই দিন ভোরের সব ঘটনাও শুনেছে। পুষ্পিতাটা বিট্টুকে দুজনকে জড়িয়ে যে কুৎসার উঠেছে নির্ঘাত, সে নিয়ে কিছু করতে এসেছে মাস্তানটা। ও গড, এই ভেজালে এখন ওই না ফাঁসলে হলো। সালমা বেগম হুট করে জ্বর এসেছে, একেবারে হাড় হিম করা জ্বর, বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা। গত দুদিন ধরে একটা দানাও দাঁতে ঠিকঠাক কাটেননি যে, কেঁদে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের শ্বশুর বাড়িতেও যেতে পারেনি। বলহীন দেহ বিছানায় মেশে থাকায় খুরশিদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না। বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া নেড়ে জ্বালানো নিচে বিট্টু ডাকছে সবাইকে। এরপরে তো ওনাকে এখানে আনার ভুল করবেন নাই তিনি। সালমা পুষ্পিতার চোখে আদমরা হলেও ওদের মিথ্যে সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি জানেন। কোনো মেয়ে এমনি এমনি এক ছেলে শার্ট পরে আসবে না। পুষ্পিতাও, তাও পুষ্পিতার মতো মেয়ে। আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খসে চায় না। এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে, ওটাকে দ্বিতীয়বার তোলার মানে নেই। আলেয়া, মহিদুল সাহেব আর দু চারজন আত্মীয় ব্যতীত বিশেষ কেউ নেই এখন। বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন। তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন খুরশেদুল। কি মাস্তানি করতে এসেছে কে জানে। হঠাৎ চোখ গেল সাপিনের কাছে দাঁড়ানো রাহাতের দিকে। বিমূর্ত দৃষ্টি ঝাপটালেন উনি। তার ছেলে এই বেয়াদব গুলোর কাছে কি করছে? তিনি মোটা গলায় ডাক ছুড়লেন, রাহাত, এদিকে এসো। রাহাত ভয় পেল, মুখ শুকিয়ে গেল বাবার কড়া দৃষ্টিতে। একবার তীব্রর দিকে দেখলো, সে ইশারায় বুঝালো যাও। রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায়। মুহূর্তে ছেলের দুই বাহু চেপে ধরলেন তিনি। ধমকে বললেন, ওদের কাছে কি করছিলে? রাহাত হা করার আগেই সাপিন সমগ্র গেট টান মেরে একপাশে নিয়ে গেল। শব্দে থেমে চকিতে চাইলো দুজন। এবার পুরো দোস্তর খোলামেলা হলো জায়গাটা। এতগুলো মানুষের উপস্থিতি, অথচ কোনরূপ টাটুর শব্দ নেই। আলেয়া বানু ছেলেকে ফিসফিস করে শুধালেন, এরা কারা খোরশেদ? তিনি জবাব দিলেন না। বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাহনিতে বাকিদের ন্যায় চেয়ে থাকলেন চারজন তাগড়া যুবকের পানে। মামুন শাহ তীব্র এসেছে শুনে নেতিয়ে গেছেন। এখন সামনে দাঁড়িয়ে আরো বাজে অবস্থা ওনার। কেন যে গিন্নির কথায় করতে গেলেন ওসব? কি খেলা দেখাবেন কে জানে। তিনি দোয়াদরুদ পড়ে ততস্থ কদমে তীব্রর কাছে এলেন। দুনিয়ার সকল নম্রতা কণ্ঠ মেখে বললেন, বিট্টু ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তীব্র হুহা করলো না, সোজাসুজি হুকুম ছুড়ল, নিজের জায়গায় গিয়ে দাঁড়া। চুপসে গেলেন তিনি। আর চোখে একবার হাকিমের দিকে দেখলেন। তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে। কপালে আজ শনি আছে তা পরিষ্কার। মামুন টলমল ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন। চাপা চিন্তিত গলায় বললেন, বলেছিলাম যেখানে বিট্টু মস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না। এখন দেখো কি হয়। ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন, আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চড়াও হতে আসবে? ভেবেছিলাম মেয়েটাকে ফেরত দিয়ে ফিরেও তাকাবে না। আর ওসব শুনে অমন মেয়ে কি বাড়িতে রাখা যায় তুমিই বলো। মামুন হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। একটা ছোট বিষয় পেলেও ডলি যে তাল বানিয়ে ফেলেন এসব তার জানা, কিন্তু এখন কি হবে? শেষমেশ বিপদে পড়বেন নিজেই। হাকিমের দেহ নড়বড়ে, তাণ্ডব চলছে বুকেও। নিজের চিন্তায় ওষ্ঠাগত পান। আচমকা কাঁধে শক্ত কিছুর পতন পেতেই কেঁপে উঠলেন। তীব্র হাত রেখেছে। হাকিমের ভয়ার্ত চাহনি প্রকট হলো এবার। তুতলিয়ে বলেন, বাবা বাবা বিট্টু ভাই, আমি আমি কিছু করেছি? তীব্র সে উত্তর দিল না। নিজের মতো রাহাতের দিকে আঙ্গুল তাক করে শুধালো, ওর বোন পুষ্পিতা, চিনিস তাকে? হাকিম সহ আরো একটি বক্ষ ধুকপুক করে কাঁপে। যা ভয় পেয়েছিল তা হচ্ছে, মিথিলা চোরা নজরে পলাশের দিকে দেখলো। তার কপালে গাঢ় ভাঁজ। এখানে কি ঘটছে আগা মাথা বুঝতে না পারার চিহ্ন। মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মুছে। নতুন বরের সামনে কেঁচো খুঁড়তে সাপ না বের হয়। হাকিম ঢোক গিললেন। নীরব দেখে তীব্র ভুরু কুচালো, চিনিস? ভয়ে ভয়ে মাথা দুলালেন উনি। ও যে গত পরশুরাতে আমার সাথে ছিল। তোকে কে বলেছে? কাউকে বলবিনি? কে বলেছে? কেউ বলেনি। তীব্র চোখ ছোট করলো। আজও কেউ বললো না? তাহলে তুই বুঝলি কি করে? হাকিমের কণ্ঠ রোধ হয়ে আসছে। কোনো রকমে বললেন, আপনার আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে। চলবে ইনশাআল্লাহ।